হ্যালো বন্ধুরা, আমি সৌমিত্র আছি তোমাদের সাথে। আর তোমরা শুনছো প্রেত ছায়া ইনসিডেন্ট, যেখানে প্রতিটি শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে। প্রথমেই বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই রকম ঘটনা আসতে থাকে প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 10টায়। আজকে যে ঘটনা পাঠিয়েছে তার নাম সে বলেছে, কিন্তু তার নামটা সে বলতে বারণ করেছে, তাই আমি তার নামটা পাল্টে দিচ্ছি। যেমন ধরো আবির হালদার। সে লিখছে, দাদা, আমি এই সব তন্ত্রমন্ত্র বা ভূত প্রেত বিশ্বাস করি না, কিন্তু আমার সাথে যে ঘটনাগুলি ঘটেছে তা আমি বুঝতে পারি না যে তা আদৌ সত্যি কিনা। আমি তোমার প্রতিটি এপিসোড শুনি। আমি তোমার ঘটনা বলার খুব বড় ফ্যান হয়ে গেছি। চলো এবার বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাই। আমার সাথে এমন বহু ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি 3টি ঘটনা আজকে তোমাকে জানাচ্ছি। প্রথম ঘটনা, আমার বাড়ি হাওড়া আমতার কোনো এক গ্রামে। একদিন রাতে আমি ঝিকিরা থেকে রাতে বাড়ি ফিরছি। মেন রোড ধরে আস্তে আস্তে আমি যখন দামোদরের বাঁধের কাছে এসেছি, তখন আমি ভাবি মেন রোড ধরে গেলে পুলিশ আছে, গাড়ি ধরতে পারে। তাই আমি দামোদরের পোলের পাশ দিয়ে গাড়ি ঘুরিয়ে নিয়ে ডান দিক ধরে বাঁধের উপর দিয়ে আসতে থাকি। তখন রাত 10টা হবে হয়তো। খানিকটা দূর যাওয়ার পর একটা মসজিদ পড়ে। আমার ঠিক মনে আছে, মসজিদটা পার করার পর আমি সোজা গাড়ি নিয়ে যাচ্ছিলাম। রাস্তায় একটাও লোক নেই। শীতের রাত, নিশুতি চারিদিক, একটাও আলো পর্যন্ত জ্বলেনি। আমি বুঝতে পারি হঠাৎ আমার গাড়ির পিছন দিকে কিছু একটা যেন জোরে ধাক্কা মারল। আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ি। আমি পিছন ঘুরে দেখলাম, কিন্তু কোথাও কিচ্ছু নেই। আমার গাড়িও বন্ধ হয়নি। আমি আমার মায়ের মুখে শুনেছিলাম ভুতুরে কিছু হলে নাকি গাড়ি বন্ধ হয়ে যায়, কিন্তু আমার গাড়ি তো ঠিকই আছে। তারপর আমি আবার গাড়ি নিয়ে এগোতে থাকি, কিন্তু আমি বুঝতে পারি আমার গাড়ির সামনের চাকা খুব টানছে। যারা গাড়ি চালায় তারা এই টানার ব্যাপারটা ভালো বুঝবে। আমি গাড়ি চালাচ্ছি, কিন্তু আমার গাড়িটা সোজা না গিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলছে। আমি বেশ বুঝতে পারি আমার গাড়ির সামনের দিকের হ্যান্ডেলের উপর কেউ একটা বসে আছে। আমি যা হোক করে গাড়িটা চালিয়ে নিয়ে যাই। আমি এও বলি, যেই বসে থাকিস আমার সামনে তাকে কিন্তু আমার বাড়ি পর্যন্ত নিয়ে যাব। আমি এগোতে থাকি। আমাদের বাঁধ ফেলে একটা হাট আছে, সেখানে সব ছেলেরা ব্যাডমিন্টন আর ভলিবল খেলছিল সেই সময়। আমি সেখানে পৌঁছে গাড়ি দাঁড় করাই। আমি দেখি আমার গাড়ির সামনের চাকায় একটুও হাওয়া নেই। আমি তখন ভাবলাম, তাহলে হয়তো আমি ভুল ভাবছিলাম, ওই সব ভূত প্রেত কিছুই না, গাড়িটা পাংচার হয়েছে তাই গাড়িটা টানছিল। পরে গাড়িটা আমি একটা চেনা গ্যারেজে নিয়ে যাই। গাড়ির সামনে চাকা দেখে সে জানায়, তোর গাড়িতে কোনো পাংচার নেই তো। আমি তখন তাকে সব কথা খুলে বলি। সে আমাকে জানায় মসজিদের পরে ওই জায়গাটা ভালো না, আমার নাকি খুব কপাল ভালো তাই বেঁচে ফিরেছি। যে জিনিস বা যার সাথে আমার গাড়ির ধাক্কা লেগেছিল সেটা নাকি খুবই খারাপ। আমি তা শুনে বাড়ি ফিরে আসি। সেই দিন রাত থেকে আমার ঘুম হয় না। আমি শুলেই আমার বুকে খুব যন্ত্রণা হতো, মনে হতো যেন এক্ষুনি হার্ট ফেল করে যাব। সারা রাত জেগে আমি সকালে আমাদের একটা চেনা দোকানে ফোন করি ডাক্তার দেখানোর জন্য। দোকানদার জানায় ডাক্তার পরশুদিনের আগে পাবো না, তাই আমি নামটা লিখিয়ে রাখি। সারাদিন আমি সমস্ত কাজ করি, কোনো অসুবিধা নেই, কোনো বুকের যন্ত্রণাও নেই। কিন্তু সারাদিনের শেষে আমি যখন খেয়ে শুতে যাই তখন আবার একই অবস্থা, আবার বুকের যন্ত্রণা শুরু হয়। যাই হোক করে আমার রাতটা কাটে।
পরের দিন ডাক্তার দেখাতে যাই। ডাক্তার চেক আপ করে। আমি জিজ্ঞাসা করলে ডাক্তার জানায় আমার নাকি শরীরে কিছুই হয়নি। ডাক্তার আমার থেকে 500 টাকা ভিজিট নেয়, কিন্তু কোনো ওষুধ দেয়নি। আমি পরে বাড়ি এসে মাকে বলি সব কথা। মা শুনে বলে, আমি একটা জিনিস এনে দেব, খাবি কি? আমি কোনোদিনও এইসব জিনিস বিশ্বাস করি না। তাই আমি বলি, তুমি যাই করো অন্তত আমাকে কিছু খেতে বলো না। তুমি ছুঁড়ে দিয়ে বা মাখিয়ে দিয়ে কিছু করো। মা তারপর একটা জল নিয়ে আসে এক ঠাকুর বাড়ি থেকে, তা আমার গায়ে মাখিয়ে দেয়। তারপর থেকে আমার আর কোনো অসুবিধে হয়নি। তো এই ছিল আমার প্রথম ঘটনা। এই ঘটনাটা পড়ে আমি যেটা বুঝলাম সেটা হলো, তোমার সাথে কারোর একটা ধাক্কা লেগেছিল, কোনো একটা অশরীরীর। আর তুমি যে বলেছিলে যেই থাকো আমার সাথে তোমাকে বাড়ি পর্যন্ত যেতে হবে, তাই সে তোমার সাথে তোমার বাড়ি এসেছিল। আর তোমার যে বুকে লাগতো তা হলো সে তোমার বুকের ওপর উঠে বসে থাকতো যখন তুমি রাতে শুতে। তো এই রকম ভুল আর কখনো করো না, কারণ অশরীরীদের চ্যালেঞ্জ দিলে তারা মারাত্মক ভয়ঙ্কর হয়ে ওঠে। তো যাই হোক, পরের ঘটনায় যাওয়া যাক। প্রতিটি শব্দ বাস্তব ঘটনা, অন্ধকার থেকে উঠে আসে। দ্বিতীয় ঘটনা। আজকের এই ঘটনা শুনলে অনেকেই বলবে এ তো খুব সাধারণ জায়গা, কিন্তু বন্ধুরা, সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে ঠিক এমনই জায়গাতে, যেখানে আমরা প্রতিদিন যাতায়াত করি। এই ঘটনা ঘটেছে আমাদের পাড়ার একটা গার্লস স্কুলের সামনে। স্কুলটার অবস্থান অদ্ভুত। স্কুলের সামনে একটা রাস্তা, স্কুলের পাশ দিয়ে আর একটা রাস্তা, আর ঠিক এই দুই রাস্তার মাঝখানে একটা পুরনো শিব মন্দির। দিনে জায়গাটা একদম স্বাভাবিক, ছাত্রীদের কোলাহল, লোকের যাতায়াত, মন্দিরের ঘণ্টার শব্দ। কিন্তু রাত নামলেই জায়গাটার চেহারা বদলে যায়। প্রথম অনুভূতি হয়, একদিন সন্ধ্যের প্রায় 8টা নাগাদ আমি আর আমার বন্ধুরা কয়েকজন বসে আড্ডা মারছি স্কুলের সামনে। চারপাশ তখন ফাঁকা, স্কুল বন্ধ, মন্দিরে কেউ নেই, রাস্তায় হাত গোনা দু একটা লোক। হঠাৎ করেই আমাদের সবার কানে একসাথে একটা শব্দ আসে। মনে হলো যেন স্কুলের ভেতরে একসাথে অনেকগুলো বেঞ্চ পড়ে গেল। আমরা সবাই চমকে উঠে দাঁড়াই। একজন বলে, ওরে বাবা, এতগুলো বেঞ্চ একসাথে পড়ে গেল নাকি? ভয়ে ভয়ে আমরা স্কুলের গেটের কাছে যাই। ভেতরে উঁকি মেরে দেখি সব বেঞ্চ ঠিকঠাকই আছে, কোনো আওয়াজ নেই, কেউ কোথাও নেই। আমরা ভাবলাম হয়তো ভুল শুনেছি, কিন্তু ভুল শুনেছি এই বিশ্বাসটা বেশিক্ষণ টিকল না। এরপর দ্বিতীয় অনুভূতি, স্কুলের ভেতরে একটা জিনিস ছিল যেটা সবাই জানতো, একটা সিলভারের কলসি। ওই কলসিতে জল রাখা হতো, আর স্কুলের মেয়েরা সেই জলই খেত। একদিন সন্ধ্যের দিকে আমরা পরিষ্কার দেখি স্কুলের ভেতর থেকে যেন কিছু একটা গড়িয়ে পড়ছে আর শব্দ হচ্ছে। মনে হলো কলসিটা পড়ে গেছে আর মেঝের ওপর গড়িয়ে যাচ্ছে। শব্দটা এতটাই বাস্তব ছিল যে আমরা সবাই দৌড়ে গেটের কাছে যাই, কিন্তু আবারও কলসি ঠিক জায়গায়, জল এক ফোঁটাও পড়েনি, সব কিছুই স্বাভাবিক। এইবার আমাদের গা ছমছম করে উঠল, কারণ একবার ভুল হতে পারে, দুইবার কাকতালীয় হতে পারে, কিন্তু বারবার। এরপর ধীরে ধীরে পুরনো কথা বেরিয়ে আসে। পাড়ার বয়স্ক লোকজনের মুখে কথা বেরোতে শুরু করে। তারা বলল, ওই স্কুলের জায়গাটা আগে ভালো ছিল না, অনেক বছর আগে ওখানে এক বউ মারা যায়। কেউ ঠিক করে জানে না সে আত্মহত্যা করেছিল নাকি কিছু ঘটেছিল তার সঙ্গে। কিন্তু একটা কথা সবাই জানে, সে মেয়েটা ওখানে থাকে। সে কাউকে ভয় দেখায় না, কাউকে আঘাত করে না, সে শুধু নিজের উপস্থিতি জানান দেয়। সে বলতে চায়, আমি এখনও আছি এখানে।
তোরা সাবধানে থাক। এরপর তৃতীয় অনুভূতি। এই ঘটনাটা আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। সন্ধ্যার সময় স্কুলের সামনে দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার চোখের কোণে কিছু একটা নড়তে দেখি। সামনে তাকিয়ে প্রায় 10 হাত দূরে স্কুলের ভেতরের অন্ধকারে একটা নারী অবয়ব। মুখ চোখ স্পষ্ট নয়, কিন্তু একটা মেয়েলি ছায়া। সে দাঁড়িয়েছিল চুপচাপ, না এগোচ্ছে না পিছোচ্ছে। আমি এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। আর ঠিক তখনই মনে হলো সে যেন মনের ভেতর থেকে বলছে, আমি এখানে আছি, তুই চলে যা। পর মুহূর্তেই ছায়া মিলিয়ে গেল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই শিব মন্দিরে রাতে কেউ ঢুকতে চায় না। অনেকে বলেছে রাতে মন্দিরের ঘণ্টা নিজে নিজেই নড়ে ওঠে, কিন্তু গিয়ে দেখলে ঘণ্টা স্থির, শুধু বাতাসটা অস্বাভাবিকভাবে ঠান্ডা। আজও এই জায়গা দিয়ে হেঁটে গেলে আমার বুক কেঁপে ওঠে, অজানা চাপ পড়ে। ভয় নয় ঠিক, একটা সতর্কতার অনুভূতি, যেন কেউ সবসময় বলছে এই জায়গাটা আমার, বেশি সময় থাকিস না। উফ, সত্যি এই ঘটনাটা ছোট হলেও বেশ ভয়ঙ্কর। তো পরের ঘটনায় যাওয়া যাক। প্রেত ছায়া ইনসিডেন্ট। প্রতিটি শব্দ বাস্তব ঘটনা অন্ধকার থেকে উঠে আসে। তৃতীয় ঘটনা। আজকের ঘটনা এমন একটা অভিজ্ঞতা যেটা শুনলে তোমরা বুঝবে ভূত মানে শুধু দেখা নয়, অনেক সময় শোনাটাও ভয়ঙ্কর হয়ে ওঠে। এই ঘটনাটা ঘটেছে আমার জীবনের একেবারে কাছের একজন বন্ধুর সঙ্গে, আর আমিও নিজে সেখানে উপস্থিত ছিলাম। একদিন বিকেলের দিকে আমার এক বন্ধু আমাকে ফোন করে বলল, চ আজ রাতে আমার কাকার বাড়ির ছাদে বসে আড্ডা মারব। অনেক দিন দেখা হয়নি। আমি প্রথমে একটু ইতস্তত করেছিলাম, কারণ ওই বাড়িটা আমার আগে থেকেই পছন্দ ছিল না। বাড়িটা পুরনো, চারপাশ বেশি লোক থাকে না, আর সবচেয়ে অদ্ভুত বিষয়, রাতে বাড়িটার অস্বাভাবিক নীরব হয়ে যায়। কিন্তু বন্ধুর জোড়াজুড়িতে রাজি হয়ে গেলাম। আমরা যখন পৌঁছাই তখন রাত 9টা। বাড়ির নিচে আলো থাকলেও ছাদের আলো খুব কম। একটা ছোট বাল্ব যেটা ঠিকমতো আলো দিচ্ছিল না, বারবার ঝিমিয়ে পড়ছিল। ছাদে উঠে আমরা দুজন মাটিতে বসে গল্প করতে শুরু করি। চারপাশে অন্য কোনো বাড়ির ছাদে তেমন লোকজন নেই, শুধু দূরে কুকুরের আওয়াজ। প্রথম সব স্বাভাবিক ছিল। স্কুল কলেজ কাজকর্ম, পুরনো স্মৃতি সব নিয়ে গল্প চলছিল। কিন্তু কিছুক্ষণ পর থেকেই আমার মনে হতে থাকে ছাদে কেউ যেন আমাদের কথা শুনছে। মনে হচ্ছিল চারপাশের নীরবতা খুব ভারী, হাওয়াও ঠিক মতো বইছে না। হঠাৎ একটা মজার কথা ওঠে, আমরা দুজনেই একসাথে হেসে উঠি। ঠিক তখনই আমার শরীরটা কেমন যেন জমে গেল, কারণ আমি পরিষ্কার শুনলাম হাসি, দুজনের না, তিনজনের। একটা বাড়তি হাসি, একটা ভাঙা শুকনো হাসি, যেটা আমাদের কারোর ছিল না। আমি এক মুহূর্ত চুপ করে যাই, বন্ধুর দিকে তাকাই। সে তখনও হাসছে। আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করি, তুই কি একটা হাসির শব্দ পেলি আমাদের গলা ছাড়া? সে বলে, না তো। আমার বুকের ভেতর ধক করে ওঠে, কারণ হাসির শেষ শব্দটা আমি একাই শুনেছিলাম। এরপর ছাদের ওপর দিয়ে একটা ঠান্ডা হাওয়া বয়ে যায়, কিন্তু সেটা স্বাভাবিক হাওয়া না। মনে হচ্ছিল কেউ যেন পাশ দিয়ে হেঁটে গেল। আমি চারপাশে তাকাই, কেউ নেই, তবু মনে হচ্ছিল আমরা এখানে একা নই। হঠাৎ পিছন দিক থেকে খসখস শব্দ, কেউ যেন পা টেনে হাঁটছে। আমি এবার আর নিজেকে সামলাতে পারলাম না। আমি বন্ধুকে বলি, চল এখান থেকে যাই, আমার ভালো লাগছে না জায়গাটা। বন্ধু এবার সিরিয়াস হয়ে যায়। সে কিছু না বলেই উঠে দাঁড়ায়। আমরা সিঁড়ির দিকে এগোতে থাকি। ঠিক তখনই
পিছন থেকে পরিষ্কার একটা ডাক আসে। ওই, না জোরে না আস্তে, কিন্তু শব্দটা ছিল খুব অদ্ভুত, খুব কাছ থেকে বলা একটা গলার শব্দ। আমি শিউরে উঠি। বন্ধু আমার হাত ধরে টানে। আমরা আর পিছনে তাকাইনি। সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে হচ্ছিল কেউ ঠিক আমাদের পিছনে আসছে। পায়ের শব্দ নেই, তবু উপস্থিতি আছে। আমরা নিচে নেমে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে আসি। কিছুক্ষণ পর বন্ধু নিজেই থেমে যায়। সে মাথা নিচু করে বলে, একটা কথা তোকে বলা হয়নি। সে জানায় তার কাকা, যার বাড়ি এটা, সে নাকি এই বাড়িতেই অপঘাতে মারা গিয়েছিলেন। ছাদেই নাকি শেষবার তাকে জীবিত দেখা গিয়েছিল। আমি তখনই বুঝে যাই হাসিটা কার ছিল, ডাকটাই বা কার ছিল। আমি বন্ধুকে পরিষ্কার বলে দিই, এই বাড়িতে আমাকে আর কোনোদিন ডাকবি না। সে কিছু বলে না। আজও ওই ছাদের কথা ভাবলে আমার কানে সেই তৃতীয় হাসিটা ভেসে ওঠে। ভূত মানে সবসময় ভয় দেখানো নয়, কখনো কখনো তারা শুধু জানাতে চায় আমি এখনো আছি। তো এই ছিল আমার তৃতীয় ঘটনা। কেমন লাগলো জানিও, আর কত নাম্বার এপিসোডে শোনাবে জানিয়ে দিও। যদি ঘটনাগুলো সিলেক্ট হয় তাহলে আরও ঘটনা পাঠাবো। যাই হোক, খুব ভয় লাগলো আমার। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট বক্সে। আর যদি ঘটনাগুলো ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আর তোমরাও যদি তোমাদের লাইফে ঘটে যাওয়া এমন অস্বাভাবিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চাও তাহলে আমাকে লিখে পাঠাও। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে ডেসক্রিপশান বক্সে। আজকের জন্য টাটা। তোমরা এতক্ষণ শুনছিলে প্রেত ছায়া ইনসিডেন্ট। এখানে প্রতিটি শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে।